সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির ১২ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। কি দিন এলো, সারা দুনিয়ায় আগুন লাগলো। পৃথিবীতে এলম, কিন্তু পৃথিবীর কিছুই দেখলম না। কবে একদিন মায়ের পেট থেকে পড়লম, দুনিয়াতে এসে চোখ দুটি মেললম। হয়তো দুবার জোরে চিৎকার করে কেঁদেছিল, ওই পর্যন্তই। তারপরে এতকাল পার করলম, কিছুই দেখলম না পৃথিবীর। সারা জীবন বাড়ি থেকে ৩ কোষ ৪ কোষের বেশি যেতে হয় নাই, কেউ নিয়ে যায় নাই। মাঠ ঘাট, ঘর বাড়ি, আসমান জমিন, ওইটুকুই নিয়ে যা দেখলম। কবর কেমন হবে জানি না, তবে মনে হয় কবরের থেকে একটু বড় এই সংসার। কবরের জায়গাটা তবু নিজের, সংসারের সবটো নিজের লয়। কবর কেমন হবে জানি না, তবে মনে হয় কবরের থেকে একটু বড় এই সংসার। কবরের জায়গাটা তবু নিজের, সংসারের সবটো নিজের লয়। সংসারে থেকে যা দেখা যায়, আসমান জমিন, সে তো কবরের বাড়া। সংসার করতে করতে জান জ্বলে গেলে এরকম মনে হয়। গাধার খাটুনি খাটতে খাটতে মনে হয়। প্রতিদিন রাজ্যের লোকের পিণ্ডির ব্যবস্থা করতে করতে হিমশিম খেয়ে গেলে মনে হয়। শাশুড়ি ননদের বাঁদিগিরি করতে করতে মনে হয়। তারা নিজেরা বাঁদি চাকর না ভাবলেও মনে হয়। যারা এখন গিদের করে বসে থাকে, ঢিটেমি করে, গরজ ঠাউরায়, তখনই সব মনে হয়। তখন যেন নিজের ছেলে মেয়ে, স্বামী, সংসার সবই বিষ। তা বিষ খেতে খেতে এমন হয়েছে যে এখন এই বিষেও নেশা লাগে। গা যেদিন পুড়ল, সেই দিন রেতে আমার যে আরেকটি খোকা হয়েছিল, সে তো মরেই যেছিল। বাঁচার কোনো আশা ছিল না। বর্ষার মরশুমটাও টিকবে কিনা তাই খুব সন্দেহ। সেবার বর্ষাও হয়েছিল তেমনি। সারা দিন সারা রাত গদ করে আকাশ ঢালছে তো ঢালছে। তা ঢালুক, চাষবাস সবই আসমানের মুখ চেয়ে। বর্ষায় পানি যদি না হলো, ধান হয় রোয়াই হবে না, নাহলে মাঠের ধান মাঠেই শুকোবে। কিন্তু সেবার হলো উল্টো। এতই বৃষ্টি যে চাষের ফাঁক পাওয়া যাচ্ছে না, বীজতলা তলিয়ে যাচ্ছে, রোয়া ধান ভেসে যাচ্ছে, সারা মাঠ পানিতে তমতম করছে। এমন বাদলে কচি ছেলেটোকে বাঁচানো কঠিন হয়েছিল। তা শক্ত জান নিয়ে এসেছিল ছেলে। বর্ষাকালও শেষ হলো, সেও বেশ ডাগর হয়ে উঠিলে। এই সময় কর্তা একদিন বললে, বাড়িতে যেসব কাগজ টাগজ আসে, সেসব কি চেয়ে কোনোদিন দেখো না? অক্ষর টক্ষর সব ভুল মেরে বসে আছো। কর্তার বেঁকা কথায় আমিও বেঁকা কথা বললাম। সংসারের ৩২ জনের পিণ্ডি রাখতে রাখতে অক্ষর ফক্ষর সব চুলোয় গিয়েছে। সত্যি তো, পড়তে একদিন শিখেছিল, কিছুই এখন আর মনে নাই। কতদিন কিছু লিখিও নাই, কিছু পড়িও নাই। হপ্তায় বঙ্গবাসী কাগজটো আজও আসে, আরও কত কি সব আসে। কর্তা দেখি আজকাল সবই পড়ে। লোকটাকে এখন আর চিনতে পারি না। খুব ভদ্রলোক লাগে। কোনো সময় খালি গা হয় না। ধুতির ওপর হাতাওয়ালা গেঞ্জি পরে, না হয় একটা কোনো জামা পরে, চোখে চশমা লাগায়। কর্তা দূরে যেছে, আমি যেখানকার সেখানেই আছি। কর্তার দিকে চেয়ে লরম করে বললুম, সংসারের কাজে এত ব্যস্ত থাকি, এক লহমার ফুরসত পাই না। দুনিয়ার খবর আর কি করে রাখব? আবার যে সারা দুনিয়ায় যুদ্ধের আগুন লেগেছে। আর কিছু না হোক, বঙ্গবাসী কাগজটা একটু কষ্টমষ্ট করে দেখো। দেখে কি করব? সংসারের কয়েদখানায় সারা জীবনের মেয়াদে কয়েদ খাটছি। কোন দেশে যুদ্ধ হচ্ছে, কে যুদ্ধ করছে, কত লোক মরছে,
কত লোক খোঁড়া হচ্ছে, কত দেশ কত ঘর সংসার ছাড়ে খাড়ে যেছে, তার আমি কি জানবো? আমি যখন 14 বছরের মেয়ে, আমার বিয়ের সময়ে যখন এমনি সারা দুনিয়ায় যুদ্ধ হয়েছিল, কই কিছুই তো বুঝতে পারি নাই। রেধেছি, বেড়েছি, খেয়েছি, ছেলেপুলে মানুষ করেছি, যুদ্ধ নিয়ে কোনোদিন ভাবি নাই। তা আবার এখন সারা দুনিয়ায় যুদ্ধ শুরু হয়েছে বলছো, তা হলোই বা, নিজেরা তো কিছু টের পাবো না। তার চেয়ে জ্যৈষ্ঠী মাসে গায়ে যে আগুন লাগলো, গোটা হিঁদু পাড়াটো পুড়ে গেল, সেই ধাক্কা জানে যে লেগেছে তোমার এই যুদ্ধর চেয়ে অনেক বেশি। এবার বোধ হয় অত সহজ হবে না, যুদ্ধ আর আগের মতো নাই। কর্তা বললে ঢাল তরোয়াল নিয়ে সামনাসামনি মারামারি কাটাকাটি হতো, সেখানকার যুদ্ধ সেখানেই থাকতো, যত রক্তারক্তি হোক, ওই জায়গার বাইরে আর যুদ্ধ নাই। ঢাল তরোয়াল দিয়ে যুদ্ধ করে আর কত লোক মারা যায়, কিন্তু এখন যে যুদ্ধ হবে তা একদম আলাদা। লাখ লাখ লোক যুদ্ধে যাবে, যুদ্ধ করবে, মরবেও লাখে লাখে, অথচ হয়তো শত্রুকে চিনবেও না, দেখবেও না। আবার যারা যুদ্ধে যায় তোমার আমার মতো খুব সাধারণ মানুষ, তাদেরকেও মরতে হবে লাখে লাখে। হাজার হাজার লাখ লাখ মানুষের শহরে মানুষ নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে তো আধার আকাশ থেকে বোমা মেরে বাড়ি ঘর দুয়ার দেবে মাটিতে মিশিয়ে। কত লোক যে মরবে তার কেউ হিসাব করতে পারবে না। লাশই পাবে না, মা পাবে না ছেলের লাশ, ছেলে পাবে না বাপের লাশ, এক একটা লাশ ছিঁড়ে খুঁড়ে কোথা যে পড়বে তা কেউ জানতে পারবে না। কত দূরে যুদ্ধ হচ্ছে, আমরা ইয়ার কি বুঝবো? ও নিয়ে তুমি অত মাথা ঘামাইছো কেন? কই সে আগের যুদ্ধতে তো কিছুই বুঝতে পারা যায় নাই। ওই বঙ্গবাসী কাগজ আর কি কি সব ছাইভস্য বাড়িতে আসে, ওই কোনোই যা তো লষ্টের মূল। কর্তা একটু হেসে বললে, দুনিয়া জুড়ে কত বড় বড় ব্যাপার হচ্ছে, কোন এক গায়ের এক কোণে আমরা সব ছাপোষা মানুষ পড়ে আছি। ঠিকই, আমরা আর এসব কি বুঝবো? তবে আগে সব জানালা দরজা বন্ধ ছিল, এখন একটা দুটো কাগজ টাগজ আসে, বাইরের দুনিয়ার হাওয়া খানিকটা বোঝা যায়। হাওয়া ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে আগুন যেখানেই লাগুক সারা দুনিয়ায় ছড়াবে। দুনিয়াটা বেবাড়ির সম্পত্তি নয়, মনে রেখো, এরও মনিব চাকর আছে। যেমন এই দেশে ব্রিটিশ মনিব, আমরা চাকর। দিন যেতে লাগলো, বছর ঘুরে গেল, যুদ্ধর কিছু কিন্তু আমরা বুঝতে পারলাম না, সব আগের মতন। সংসারের চাকা ঘুরছে তো ঘুরছে, বাড়ির লোক কেরমাগত বেড়েই যেছে, ছেলেপুলেগুলো বড় হচ্ছে, একটি দুটি করে জায়েদের সন্তান হচ্ছে। ঠিক আগের মতনই সকালে সূর্যি উঠছে, সাঁঝবেলায় ডুবছে। বঙ্গবাসী কাগজটো এলে, কর্তার পড়া হয়ে গেলে, গাঁয়ের আর যারা পড়তে নিয়ে যায় তারা ফেরত দিয়ে গেলে একবার একবার চোখের সামনে নিয়ে বসে থাকি। ব্রিটিশ আর জার্মানি এই দুটো নাম দেখি বটে, আর আর নামও দেখি, তবে মনে থাকে না। এই দুটি নাম বেশি দেখি বলে মনে থাকে। একটু একটু খবর ভালো করে পড়তে যাই, বিদ্যে কম, অনেক কথাই বানান করে পড়তে হয়। তা বাদে অত কষ্ট করে পড়েও কিছু বুঝতে পারি না। বুঝবো কি করে? উড়োজাহাজ দিয়ে একটু একটু বড় শহরে বোমা ফেলছে, কামান বন্দুকের গুলি মারছে, হা হা সব ভেঙে গুড়িয়ে যাচ্ছে, সমুদ্রেও আগুন লাগছে, কি খেতি না হচ্ছে, কত লোকই না মরছে। এইসবের হিসেব যে থাকছে না তা লয়, কিন্তু আমার মাথায় ঢুকছে না। একের পরে একটু শূন্য দিলে 10 হয়, দুটো দিলে 100 হয়, আর তিনটো দিলে 1000 হয়, এ পর্যন্ত জানি। আর 1000 হলে কত হয় তাও একটু একটু বুঝতে পারি, কিন্তু তারপরে যত শূন্যই দাও তাতে কত হয় তা আমি কোনোদিনই শিখতে পারবো না। আর পারলেই বা কি, 1000 কত তাই মাথায় ঢোকে না। 1 লাখ হলে কত হয় তা কি কোনোদিন বুঝতে পারবো? আর
কাগজে যত হিসেব সব শূন্য দিয়ে। এই লেগে কাগজ পড়তে গেলেই বুকের মধ্যে খালি খাঁ খাঁ করে। হায় হায়, তামাম দুনিয়ার সর্বনাশ হচ্ছে। কখনো কখনো মনে হয় গায়ের ভেতর ঘরের কোণে বসে আছি বলে কিছু বুঝছি না। শহরে হয়তো অনেক কিছুই হচ্ছে, কত আগের মতনই শহরে যায়, বরঞ্চ একটু বেশিই যায়। ছোট দেওর কোর্টে চাকরি করে, বিয়ে হয়েছে, একটি ছেলেও হয়েছে, তাদের নিয়ে শহরে বাসা করে থাকে। আমার ছোট ভাইটিও আর কলেজে যায় নাই। পড়াতে তার মন ছিল, কিন্তু তার আগে বাপের অভিশাপ কুড়োনোর ইচ্ছে হয় নাই। সেও একটি বিয়ে করে ছোট একটি চাকরি জুটিয়ে শহরে বাসা ভাড়া করে থাকে। বাপজি মারা গিয়েছে আমার ছোট খোকাটি যখন পেটে। সেও তো বছর হয়ে গেল, কিন্তু একবার চাকরি আর সংসারে ঢুকে পড়ে সে আর লেখাপড়া করতে চাইলে না। দেওর আর ভাইয়ের বাসা পাশাপাশি, বলতে গেলে একই বাড়ি। কত শহরে গেলে এই দুই বাসাতেই যায়। বাড়ির সরু চাল, মুগ মুসুরি ডাল, ঘি এসব দিয়ে আসে। শহরের খবর যা পাই তার কাছ থেকেই পাই। কত আজকাল প্যারাই বলছে যুদ্ধ লিখিনি পশ্চিমের দেশগুলো থেকে আমাদের এদিকে এগিয়ে আসছে। তিলিপাড়ার আগুন বামুনপাড়ায় কেমন করে গেল দেখলে তো এইবার বুঝবে। ছোট খোকাটি তখন 1.5-2 বছরের হয়েছে। জন্মের পর কি অসুখ করেছিল, বাঁচার কথা ছিল না। নেহাত হেয়াত আছে বলে সে এখনো দুনিয়া দেখছে। বলতে গেলে এখন আর রোগবালাই কিছু নাই, বেশ মোটা সোটা হয়েছে। 2 হাতে 2 রূপোর বালা নিয়ে কাদা পানিতে খেলে বেড়ায়। শুধু বুকের ভেতর বিলুয়ের মতন ঘরর ঘরর আওয়াজটো আর গেল না। ইয়ারই মধ্যে একদিন কর্তা বাড়ির ভেতরে এসে সে আগের মতন মা বোনকে ডাকলে। গিন্নি এসে পাশে দাঁড়ালে, বললে, বউদের কাপড় আনা হয়েছে, বছরে 2 জোড়া সবারই লাগে। মনে আছে 6 মাস আগে শাড়ি আনা হয়েছিল, এখন আরেক জোড়া করে সবারই লাগবে। তুমি সবাইকে যেমন যেমন করে দিয়ে দাও। কাছে এসে কাপড় দেখে গিন্নি বললে, এ কি কাপড় বাবা, এমন শাড়ি তো কখনো দেখি নাই। এই বাড়ির বউরা তো কোনোদিন এত মোটা শাড়ি পরে না, এ তুমি ফেরত দাও গা। বাজারে আগুন মা, মিহি তাঁতের শাড়ি চিরকাল যা তোমরা পরে এসেছ সে আর বাজারে নাই। বড় বড় শহরে, কলকাতায় এখনো এখানে ওখানে কিছু থাকতে পারে, কিন্তু শহরগঞ্জে কোথাও তাঁতের মিহি শাড়ি আর নাই। সে আবার কি বলছো বাবা? যুদ্ধের ফল এই বোধহয় শুরু হলো। ঘরে ঘরে সব তাঁত বন্ধ, সুতো নাই। তাঁতিরা সব পেটে কাপড় বেঁধে বসে আছে। আজ সারাদিন বাজারে ঘুরে ঘুরে বহু কষ্টে এই মিলের শাড়ি কটি জোগাড় করেছি। বাজারে কাপড় মিলছে না, মিলছে না মানে মিলছেই না। হে কি কেউ কোনোদিন ভেবেছে? এই তো কাপড়, তার আবার কি চড়া দাম। কাপড় দেখে আমাদের তো মাথায় হাত। চটের মতন মোটা, মার নাকি দিয়েছে, জমিনে হাত দিলে হাত পিছলে যেছে। সুতো মিহি না মোটা বোঝাই যেছে না। এক রঙা ম্যারমেরে সবুজ, নাইলে খয়েরি পাড়। আর কাপড়ের রং কি শুনেছি কোড়া রং, ঘিয়ে ঘিয়ে। ধোপা বাড়িতে দিলে ধুয়ে সাদা করে দিতে পারবে। এই কাপড় ভিজলে যে কি ভার হবে বোঝাই যেছে। জানি না এই গরম দেশে কেমন করে এই কাপড় পরে থাকবো। তখন কি আর জানি, এই কাপড়ও আর 2 দিন বাদে জুটবে না। বোধহয় 6 মাসও যায় নাই, কর্তা এসে খবর বললে বাজারে কাপড় নাই। নাই তো নাই, কোনো কাপড়ই নাই। বিদেশ থেকে কাপড় আনা হয় বন্ধ, না হয় খুব কম। দেশি মিল কারখানাগুলিনও কাজ করছে না। কোনো সুতো পায় না বলে গায়ে গায়ে তাঁতিরাও সব তাঁত বন্ধ করে থুতনিতে হেঁটো দিয়ে বসে আছে। ও সবই কি যুদ্ধর লেগে? কবে যুদ্ধ শুরু হয়েছে? 3 বছর পেরিয়ে যেতে চলল। আরে এতদিন বাদে
পরনের কাপড় অমিল হবে? কাপড় বেশ কিছুদিন থেকেই অমিল, কর্তা বললে। মেয়েদের কাপড় তবে এতদিন পাওয়া যাচ্ছিল, পুরুষদের জামা জোব্বা ফতুয়ার কাপড় অনেকদিন থেকেই টানাটানি। তা আমাদের এই গরম দেশে গরিব মানুষজনদের কজনই বা জামা পড়ে, ভদ্রলোকদেরও জামা জুতো অত না হলেও চলে যায়, কিন্তু মেয়েদের তো একটি শাড়ি সম্বল। যুদ্ধ কি দেশের মানুষ এবার বুঝবে। এখন তো শুধু কাপড় অমিল। মনে হচ্ছে মানুষ কি তবে ন্যাংটো থাকবে? একটি মাত্র জিনিসের অভাব হলে কি হয় দেখো। বাঁচতে মানুষের বেশি কিছু লাগে না, তবু দু একটি যা লাগে তার অভাব হলেই ভয়ানক কাণ্ড। কাপড় নাই, এরপর আর একটি জিনিস, যেমন ধরো ভাত নাই, তখন কি হবে? যুদ্ধর কোনো কিছু তো এখনো এই দেশে হয় নাই, তাহলে হঠাৎ হঠাৎ এক একটু জিনিস নাই হবে কেন? গায়ের টিউবওয়েল থেকে পানি পাচ্ছ প্রতিদিন, বাড়ির রাখালটা পানি নিয়ে আসছে জানো তো। একদিন সে এসে বললে পানি নাই কলে। তুমি কি জানতে মাটির তলার যে পানি থেকে তুমি পানি পাচ্ছ, সেই পানি মাটির তলায় থাকবে যদি দূরের একটি নদীতে পানি থাকে। সেই নদীর পানি কবে শুকিয়ে গিয়েছে তুমি জানো না, কিন্তু একদিন দেখলে টিউবওয়েলে আর পানি নাই। এখনকার যুদ্ধই এরকম, কিসের সাথে কিসের যোগ তুমি আমি জানতেই পারবো না। মাটি পাথর হচ্ছে, কেউ জানে না। তারপর দেখবে একদিন তামাম মাটি পাথর, চাষবাস সব শেষ। ওই হেয়ালি কিছুই বুঝলাম না, কিন্তু বেশি দিন গেল না, 6 মাস না যেতেই শুনলাম চারদিকে হাহাকার হচ্ছে, কাপড় নাই, মেয়েদের পরনে কিছুতেই কাপড় জুটছে না। কোথাকার মেয়েরা লিখিন কাপড়বিহীন ন্যাংটো থাকছে, সে গায়ে মেয়েরা দিনে তো কথাই নাই, রীতেও বাপ ভাইয়ের সামনে বেরুইতে পারছে না। বেশি কথা আর কি বলবো, যা কোনোদিন এসব দেশে হয় নাই, এবার তাও হতে লাগলো। বরাবর দেখছি রেতে শোবার সময় কেউ দুয়ারে খিল দেয় না, বড়জোর ঠেসিয়ে রাখে। আমাদের বাড়ির কথা আলাদা, অন্য সব বাড়িতেই আম কাঠের দরজা, তেরা বেঁকা, একটু দিক হয়তো ভাঙা, হাঁসকল খুলে পড়ছে, খিল আছে কি নাই। দরজা তো লয়, যেন দরজার ছল, ওতে আবার খিল দেবে কে, আর তার দরকারই বা কি? এবার খবর আসতে লাগলো খুব কাপড় চুরি হচ্ছে, নতুন কাপড় লয়, পুরনো কাপড়ই চুরি হচ্ছে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে, ভাঙা দুয়ারটো ঠেসানো। সকালে ঘুম থেকে উঠে দেখছে বউটির পরনের একটি কাপড় কে যেন নিয়ে গিয়েছে। দুটোর বেশি কাপড় ইদেশে কারই বা থাকে? বড় লোকের বাড়ির বৌঝিদের দু একটা তোলা শাড়ি, বিয়ের বেনারসি কাপড়, এসব তোরঙ্গে তোলা থাকে। এইসব লয়, ওই গরিব বউ মানুষটির দুটি শাড়ির একটি কিংবা একমাত্র শাড়িটি চড়ে নিয়ে গিয়েছে। ভিজে কাপড় অনেক সময় বাইরে একনেতেই দড়ি কিংবা তারে শুকোতে দেওয়া থাকে, এতকাল তাই থাকতো, এখন আর তা কেউ করে না, ঘর থেকেই কাপড় চলে যেছে। এত দুঃখের মধ্যে বলতেও হাসি লাগে, এক পাড়ার বউয়ের কাপড় ভিন পাড়ার বউয়ের পরনে লিখিন দেখা গিয়েছে। এই ব্যাপারে হিন্দু মুসলমান বাসাবাসি নাই, কাপড়ের টানাটানি সবারই, কাপড় লাগবে সবারই। বোঝাই যেছে কাপড় যারা চুরি করছে তারা চোর লয়, বরঞ্চ আসল চোরই এখন চুরি করা বন্ধ করে দিয়েছে। কিন্তু তা বললে হবে কেন? আমাদের সেধর মায়ের কাপড় অমুকের বউয়ের পরনে দেখা যেছে জি। এমনি কথা বলে বাড়ির পুরুষ মরদটা যেছে সেই বাড়িতে এক রঙের কাপড় হয় না। তোমার বউয়ের শাড়ির মতন রং কি দুনিয়া আর একটাও নাই? কারোর কাপড়ে কি নাম লিখে দিয়েছে কোম্পানি? আমাদের সেধর মায়ের শাড়ির এক কোণে পাকা জামের রং লেগেছিল, ই দেখো সি কষ। কেরে, জামের কষ কি আমাদের বাড়ির গোদারির মায়ের শাড়িতে লাগতে পারে না?
এইসব কথা নিয়ে মরদে মরদে বউয়ে বউয়ে শিখি তুলকালাম ঝগড়া মারামারি। এমনি যখন অবস্থা, তখন একদিন শুনলুম ছায়রাতুন বিবির লাতিন মেয়েটি, এখনো বিয়ে হয় নাই, সমত্ত মেয়ে, সেই মেয়ে ন্যাংটো হয়ে ঘরে বসে আছে। ছায়রাতুন বুড়ি কেনে বেঁচে আছে কেউ বলতে পারবে না। স্বামী পুত্তুর ভাই বেড়াদর কেউ নাই তার, সব পুড়িয়ে খেয়েছে, শুধু ওই লাতিনটো আছে। বোধহয় ওই লাতিনটোর লেগেই বেঁচে আছে। তাদের মতন তাদের ভিটুটো বেআপ্রু, একটাই মাটির কুটুরি, ভিটে ঘেরা মাটির দেয়াল এককালে ছিল। এখন তার কিছু কিছু সেন্ন তো আছে, এই পর্যন্তই। ঘরটার দেয়ালও জায়গায় জায়গায় ভাঙা, দরজার বালাই নাই, একটা ছেঁড়া চট টাঙানো থাকে। চোরে সিটি নেয় নাই, ভাগ্যিস নেয় নাই। পায়খানা পেশাব করতে গেলে ওই চট্ট পিঁদে লাতিন বাইরে আসে। বুড়ি লিকিনি বলেছে নিজের শাড়িটি লাতিনকে দিয়ে সে ন্যাংটো হয়ে বাড়িতে কাজ করবে, ন্যাংটো হয়ে গায়ের রাস্তায় ঘুরে বেড়াবে। সে কি এখন আর মেয়ে মানুষ, সে লাজ শরম থাকবে? ওসব ধুয়ে মুছে খেয়ে নিয়েছে, সে ন্যাংটোই ঘুরবে। বলেছে দেখি গায়ের লোকে কি করে। সেদিন রাতে খেতে বললে কত এমন করে হাত নাড়লে যে আর একবার বলতেও সাহস হলো না। গা মাথা মোটা একটা কাপড় চাপা দিয়ে শুয়ে থাকলে। আবার অনেক দিন বাদে বাপের বাড়ি, তা অনেক দিন বাদেই বটে। আগের মতন আর আনন্দ হয় না। বাপজি মারা গিয়েছে বছর চারেক হলো। অসুখের খবর লয়, আমি একেবারে মরার খবরই পেয়েছিলাম। কষ্ট কিছু হয় নাই, মুখ দিয়ে রক্ত উঠেছিল। এই রোগের নাম লিখিন এই সন্ন্যাস রোগ। ওষুধ পানি আর করতে হয় নাই, ডাক্তারও ডাকতে হয় নাই। খানিকক্ষণের মধ্যেই সব শেষ। তা সংসারের ইতর বিশেষ আর কি হবে? বইমাত্র ভাইটি বেশ জোয়ান হয়ে উঠেছে। 3 বোনের একটুরও অবশ্যই বিয়ে হয় নাই। জানি ওসব আবার কর্তাকেই করতে হবে। বাপসির তেমন বয়স হয় নাই, আরো অনেকদিন বাঁচার বয়স ছিল। আত্মীয় কুটুম সবাই এসেছিল। খবর পেয়ে আমি তো এলোমি। একদিন থেকে আবার শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। সংসারে অসুবিধা তেমন কিছু নাই, ভাবছি ভালোই রেখে থুয়ে গিয়েছে। ভাই যদি উড়িয়ে পুড়িয়ে না দিয়ে একটু দেখে শুনে রাখে, তাইলে সংসার ভালোই চলবে। যাই হোক, 4 বছর আমার বাপের বাড়ি আসা হয় নাই। এখনকার বড় খোকা আমার সাথে আসতে চায় না। বড় হয়ে গিয়েছে, নিজের পড়া নিয়ে ব্যস্ত থাকে। মেয়ে আর 4 বছরের খোকাটি নিয়ে আমি এবার বাপের বাড়ি যেছি। এবার অন্যরকম ভালো লাগছে। আগে মোষের গাড়ি করে ধুতে পান্তর মাঠের ভেতর দিয়ে যেতাম। এখন নতুন সড়ক হয়েছে, সেই সড়ক ধরেই গাড়ি যেছে। সড়ক নতুন বটে, তবে কাঁচা তো। বর্ষাকালে 1 হাঁটু কাদা হয়েছিল। জায়গায় জায়গায় রাস্তা ভেঙে এমন এঁটেল কাদা হয়েছিল যে মোষই কাদায় ডুবে যেত। এখন এই চোত বসেকে সেই কাদা শুকিয়ে 1 হাঁটু করে ধুলো হয়েছে। কি ধুলোই না উঠছে, নিঃশ্বাস নিতে পারছি না। বাপের বাড়ি যেতে 1 কোষ 1.5 কোষ যে এই সড়ক ছেড়ে আবার আগের মতন মাঠে মাঠে যেতে হবে। বাদশাহী পাকা সড়ক দিয়ে যাওয়া যায় বটে, তবে সে খুব ঘুর পথ, সেদিক দিয়ে কে যাবে? মাঠে মাঠে যাওয়াই ভালো। গায়ে যেতে শেষ 1 কোষ আবার পাওয়া যায় পুরনো একটা পাকা সড়ক। এই সড়ক ছোটবেলা থেকে দেখে আসছি। আমাদের গায়ের ভেতর দিয়ে গিয়েছে, কত দূর গিয়েছে জানি না। এই সড়কে গাড়ি উঠলেই আমার মনে হয় ই তো চলে এলাম বাড়ি। মনে তো এখন খুব আনন্দ হয়। বাড়ির বউ আর বাড়ির মেয়ে বলে কথা, তফাৎ কত। পাকা সড়কে উঠে আনন্দ এবারও হচ্ছিল।
যেটিও হাগের মতন লয়। একটু বাদে সে খুশিটো মাটি হয়ে গেল যখন পেছনের গরুর গাড়িটো পাশ দিয়ে এগিয়ে যাওয়ার সময় গাড়োয়ান চেঁচিয়ে আমাদের গাড়োয়ানকে বললে, মিলিটারি গাড়ি হলে রাস্তা ছেড়ে দিয়ে মাঠে নেমে যেও কিন্তু, নাইলে তোমার গাড়ি ভেঙে চুরে মিলিটারি গাড়ি বেরিয়ে যাবে, মরলে না বাঁচলে ফিরে চেয়ে দেখবে না। বলে নিজের গাড়ি সে তাড়িয়ে নিয়ে চলে গেল। আমি গাড়োয়ান ছোড়াটোকে বললাম, কি রে, কিছু বুঝলি? সে দাঁত বের করে হেসে বললে, শুনেছিলাম বটে এদিকে কোথা মিলিটারি ঘাঁটি করেছে, দিন নাই রাত নাই উয়াদের গাড়ি যেচে আসছে। বলতে বলতেই সে ঘাড় ঘুরিয়ে কি দেখে বললে, ওই দেখো মিলিটারি গাড়ি আসছে। এই রাস্তায় কোনোদিন তেমন গাড়ি ঘোড়া দেখি নাই। বাস অবশ্যই চালু হয়েছে হালে। সকালে দুপুরে সাঁঝবেলায় মাত্র 3টে বাস। রাস্তা সারাদিনই শুনশান থাকে। গাড়োয়ান ছোড়ার কথা শুনে আমি কি একটা বলতে গেলাম, আর তখনই সে মিলিটারি গাড়িটাও এসে পড়লে। ধুলোর মধ্যে ছিল বলে এতক্ষণ দেখতে পাই নাই। এখন দেখলাম একটা ছোট গাড়ি। পরে নাম জেনেছিলাম গাড়িগুলিনকে জিপ গাড়ি বলে। খাকি রং, একটু দূরে গেলেই আর দেখতে পাওয়া যায় না। দেখতে দেখতে গাড়িটো আমাদের গাড়ির কাছে এসে বাঁশি দিলে। সে বাঁশির আওয়াজ যেন কেমন গাটু রি রি করে উঠল। হাড়ি চাঁচার আওয়াজ যেমন হয় তেমনি। বাঁশি একবার দিলে, দুবার দিলে যেন তার তর সইছে না। ততক্ষণে গাড়োয়ান ছোড়া ভয়ের চোটে মোষ দুটোকে ডাকিয়ে হুড়মুড় করে গাড়ি নিয়ে মাঠের মধ্যে নেমে গিয়েছে। যেমন করে গেল আর একটু হলেই গাড়ি উল্টিয়ে যেত। ওদিকে জিপ গাড়ি রি রি করে বাঁশি দিতে দিতে আমাদের পেরিয়ে গেলে এক লহমার মধ্যে দেখলাম 2জনা না 3জনা গোড়া সোলজার বসে বসে হি হি করে হাসছে। মেয়ে মানুষ দেখছে, তারপর বেপদে পড়া মেয়ে মানুষ হাসবেই তো। বাঁদরের পোঁদের মতন লাল মুখ, গোড় ধপধপে, বসে আছে এক একটু যেন পব্বত।